নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন সাহিত্যিক অসমঞ্জু মুখোপাধ্যায় রচিত কবির সাধনা। নন্দলাল কবিতা লিখছিল। মাঘের মাঝামাঝি, তাহলেও আজ দুদিন থেকে হঠাৎ শীতটা একেবারে কমে গিয়ে বেশ একটু দক্ষিণা বাতাস ঝিরঝির করে বইতে আরম্ভ করেছিল। হঠাৎ এই সময়টাতে প্রবল শীতের পরিবর্তে এরকম বসন্তের বাতাস নন্দলালের মতো কবিদের হৃদয়কে আনন্দে নাচিয়ে তুলল। কিন্তু যারা কবি নয় এমন অনেকের অন্তরকে কলেরা ও বসন্ত রোগের একটা আসন্ন আক্রমণের আতঙ্কে কাঁপিয়ে তুলতেও ছাড়ল না। অপরাহ্নকাল নন্দলাল শয়নঘরের মেঝের ওপর মাদুর পেতে বসেছিল। দক্ষিণের জানলা দিয়ে এক ঝলক বাতাস এসে তার সামনের কাগজগুলিকে এবং কপালের উপরকার লম্বা চুলগুলিকে নাড়িয়ে দিয়ে গেল। নন্দলাল লিখল, বসন্ত বায় লেগেছে যে গায়ে, ঘরে আর থাকা যায় কি। তারপর কির মিল খুঁজতে নন্দলাল মনের মধ্যে এক রাশ কথা ভেবে বের করল, যথা ওকি, সাকি, দেখি, পাখি, ঢুকি, মেকি, মুখোমুখি ইত্যাদি। মুখোমুখিটাই তার সবচেয়ে পছন্দ হওয়াতে তাই শেষে বসিয়ে মিল খাইয়ে পংক্তি সৃষ্টি করবার জন্য নন্দলাল ভাবতে লাগল। উন্মুক্ত জানলার বাইরে খানিকটা পোড়ো জমি, তারই একধারে একটি প্রকাণ্ড নিমগাছের আগডালে সম্প্রতি কবে একদিন ছেলেদের একখানা কাগজের ঘুড়ি আটকে গিয়েছিল। তারই হাত দুই তিন দীর্ঘ জোর দেওয়া ল্যাজটি মৃদুমন্দ বাতাসে পতপত করে শব্দ করছিল। শূন্য দৃষ্টিতে নন্দলাল সেই দিকে চেয়ে তার কবিতার চরণ সাজাতে মনোনিবেশ করল। লেখা অংশটুকু মনে মনে একবার পাঠ করল, বসন্ত বায় লেগেছে যে গায়ে, ঘরে আর থাকা যায় কি। ময়দামাখা ডান হাতটি উঁচু করে এবং বাঁ হাতে 8 মাসের শিশুকন্যার নড়া ধরে ঝুলিয়ে এনে দ্বিতীয় পক্ষের স্ত্রী সুলোচনা ঘরের মধ্যে প্রবেশ করল এবং খুকিকে ধপ করে নন্দলালের কোলের কাছে বসিয়ে দিয়ে কবিতার কাগজগুলি মাদুরের উপর থেকে তুলে নিয়ে নাড়ু পাকিয়ে জানলা দিয়ে ফেলে দিয়ে বলল, মেয়ে ধরবার জন্য একটা আলাদা লোকের বন্দোবস্ত করে তবে বসে বসে কাব্য লেখার ব্যবস্থা করতে হয়। কটমট করে সুলোচনার দিকে চেয়ে নন্দলাল বলল, তুমি যে দেখছি দিন দিন যা ইচ্ছে তাই করতে আরম্ভ করলে। দ্বিতীয় পক্ষের পরিবার এইরকম যা ইচ্ছে তাই করে, কবি হয়ে এ কথাটাও এতদিন জানো না। বলে সুলোচনা চলে যাচ্ছিল। নন্দলাল বলল, দেখো আসপদ্দার মাত্রাটা তোমার। হ্যাঁ, বড্ডই বেড়ে উঠেছে, এমনকি চরমে বললেও হয়। কিন্তু হাঁ করে দাঁড়িয়ে বাজে কথা শুনবার সময় তো আমার নেই। আমিও কবিতা চাপিয়ে এসেছি কিনা উনুনে, সুতরাং নকল কবিতা নিয়ে থাকলে আমার চলবে না, আমার আসল কবিতা চুঁয়ে যাবে। বলে যেমন দুমদুম করে ঘরে প্রবেশ করেছিল তেমনি দুমদুম করে ঘর থেকে বেরিয়ে গেল। ক্রুদ্ধ আস্ফালনে নন্দলাল গর্জে উঠল, যতদূর বারবার তুমি বেড়ে উঠেছ দেখতে পাচ্ছি, এর ব্যবস্থা যদি আমিও না করতে পারি তো আমারও নাম। রান্নাঘর থেকে সুলোচনা শ্লেষপূর্ণ স্বরে বলে উঠল, কবি কালিদাস নয়। ক্রোধে অধীর হয়ে খুকিকে কোলে করে নন্দলাল রান্নাঘরের দরজার সামনে এসে দাঁড়াতেই সুলোচনা বলে উঠল, কি খানিক বীররসের অভিনয় তো, কিন্তু এখন তার সুবিধে হবে না। তার বদলে এখন একটু খুকিকে আঁকলে রাখো, নইলে এই বিকেলের জলখাবারের ব্যাপারটা হয়তো হয়েই উঠবে না। নন্দলাল রাগে ফুলতে লাগল। রাগের মাত্রা যখন তার খুব বেশি হতো তখন তার ভালো করে কথা বের হতো না, মুখের কথা অর্ধেক তার মুখের মধ্যেই থেকে যেত এবং কাপড়ের কাছা অকারণ বারবার ঢিলে হয়ে পড়ত। নন্দলাল এক হাতে খুকিকে বগলে চেপে আর এক হাতে কাছা গুঁজতে গুঁজতে বলল, চাষা কি কখনো বোঝে নিরেট মুখ্য কবিতার মর্ম? বুঝি গো, বুঝি, খুবই বুঝি। কবিতার মর্মও বুঝি, আর চাষা হলেও মদের স্বাদটাও বুঝি, তাই তো ছিঁড়ে ফেলে দিই। লোকে ছাপা হলে পরে পড়ে ছিঁড়ে ফেলে দিত,
আমি তোমার বিশেষ শুভাকাঙ্ক্ষী, তাই কাঁচা বেলাতেই ছিঁড়ে ফেলে দিয়েছি। এতে বিশেষ কিছু অন্যায় করা হয়নি কো। যাও, মেয়েটা যে চেপটা সারা হয়ে গেল। কাপড়টা এঁটে পড়ে মেয়েটাকে নিয়ে খানিক খেলা দাওগে যাও। পারো তো কোলে ফেলে ঘুম পাড়াবার একটু চেষ্টা করো গিয়ে। রুদ্ধ ক্রোধে অধীর অন্ধ হয়ে কাঁপতে কাঁপতে নন্দলাল বলল, তোমার এ তেজ, আমি কত বড় মেয়ে মানুষ, আমি একবার শিগগিরই এর ব্যবস্থা। ছ্যাঁক করে একখানি পরোটা চাটুর উপর ফেলে দিয়ে সুলোচনা বলল, হ্যাঁ, ব্যবস্থা একটা করে ফেলো। টলতে টলতে নন্দলাল কাপড়ের কষি ধরে নিজের শয়নকক্ষের দিকে চলে গেল। খানিক পরে সুলোচনা জলখাবারের থালাখানি নন্দলালের সামনে ধরে বলল, এবেলা এই পর্যন্তই, রাত্রে আজ আর আমি রাঁধতে টানতে পারবো না। নন্দলালের সমস্ত দেহের মধ্যে ভীষণ ক্রোধ পাক দিয়ে ঘুরছিল। মিনিটখানেক এক দৃষ্টে কটমট করে তাকিয়ে থেকে জিজ্ঞাসা করল, তার মানে? তার মানে পেরে উঠবো না, শরীর ভালো নেই। অর্থাৎ বলতে চাও সমস্ত রাত উপোস করে না খেয়ে থাকতে হবে? তাই, তবে রাত্রে আর খাবার দরকারও হবে না, কারণ দিনু দত্তর দোকানের ঘিয়ে পরোটা ভেজে দিয়েছি। ওই 4খানা পরোটা খেলেই আধ ঘন্টার মধ্যেই অম্বল হয়ে গলা পর্যন্ত ঠেলে উঠবে এখন, পেট ফুলে চোঁয়া ঢেকুর উঠবে এখন। সুতরাং রাত্রে আর খাবার দরকারই হবে না। একটা সোডা বরঞ্চ এই বেলা আনিয়ে রাখো। বলে সুলোচনা জলের গ্লাসটি মেজের ওপর রেখে খুকিকে কোলে তুলে নিয়ে পাশের মিত্তিরদের বাড়িতে দৈনিক তাসের আসরে এসে উপস্থিত হল। সুলোচনা চলে গেল। পরোটা কখানা যেমন রেখে গিয়েছিল তেমনিভাবেই সেখানে পড়ে রইল। নন্দলাল তা স্পর্শও করল না। অন্তরের প্রবল ক্রোধ আজ আর কিছুতেই শান্ত হতে চাইল না। সুলোচনার এই অবজ্ঞা ও স্পর্ধার একটা ভালো রকম শিক্ষা তাকে দিতেই হবে। এতদিন যথেষ্ট সহ্য করা গিয়েছে, কিন্তু আর নয়, কিছুতেই নয়। সঙ্গে সঙ্গে কর্তব্য নিরূপণও হয়ে গেল। মিনিট 10 মধ্যে জামা কাপড় পরে নন্দলাল বাড়ি থেকে বেরিয়ে পড়ল এবং কালীঘাটের বড় রাস্তায় এসে একখানি বাসে উঠে পড়ল। প্রায় আধ ঘন্টা পরে যখন বাস থেকে নামল, বোধ হল যেন কে একজন যুবক তাকে ডাকে। নন্দলাল ফিরে দাঁড়াতেই যুবকটি সামনে এসে বলল, কই, ফাল্গুনের জন্যে ওই জোনাকির লেখা কই? আজই আপনার কাছে যাব বলে বেরিয়েছিলুম। নন্দলাল একটু থতমত খেয়ে বলল, হ্যাঁ, তা আপনার গিয়ে ওই জোনাকির জন্যে লেখা আমি প্রায় লিখেই রেখেছি। শেষের দিকটা 2-4 লাইন যা লিখতে বাকি আছে সেইটা লিখে শেষ করে দিলেই হয়। মহা মুশকিল হয়েছে মাসুরিবাবু, বাড়িতে সব অসুখ বিসুখ, বিষম ঝঞ্ঝাটে পড়া গেছে। আচ্ছা, এই আপনাদের এই কালীঘাট সাইডে ছোটোখাটো বাড়ি অল্প স্বল্প ভাড়ায় মাস কতকের জন্য ভাড়া পাওয়া যায় না? মাসুরিবাবু 1 মিনিট ভেবে নিয়ে বললেন, দেখুন, এই সোজা টালিগঞ্জ রোডে দিব্যি একটি ছোট্ট একতলা বাড়িতে টুলেট দেওয়া রয়েছে, একবার দেখতে পারেন। নম্বরটা আমার ঠিক মনে নেই, 52 কি 72, একবার দেখুন না গিয়ে। নন্দলাল আর দাঁড়ালো না, বাঁশুড়িবাবুকে একটি নমস্কার করে টালিগঞ্জ রোডের দিকে অগ্রসর হল। মিত্তিরদের তাসের আড্ডা থেকে সন্ধ্যার সময় সুলোচনা ঘরে ফিরে দেখল দালানের এক কোণে বসে বিমলির মার কালো বিড়ালটা একখানা পরোটা নিয়ে দিব্যি আরামে আহার করছে। অর্ধেক পরিমাণ সে ইতিপূর্বেই উদরস্থ করেছিল। এখন সুলোচনার পদশব্দে বাকি অংশটুকু মুখে করে প্রথমে 1 লাফে পাঁচিলের ওপর এবং তারপরে সেখান থেকে আর 1 লাফে পায়খানার ছাদে গিয়ে উঠল। ঘরের মধ্যে প্রবেশ করে আলো জ্বালতেই সুলোচনা দেখল যে রেকাবির ওপর মাত্র খান্দেড়েক পরোটা পড়ে আছে। তারপর ইতস্তত চাইতে চাইতে দেখতে পেল বহুদিনের পুরনো ঘরখানির এক কোণে যে ইঁদুর গর্তটা ছিল তারই মুখের গোড়ায় আর একখানি পরোটা ধুলামাখা হয়ে পড়ে আছে এবং গর্তর ভেতর থেকে 2টি কৃষ্ণবর্ণের চকচকে চোখ উঁকি দিচ্ছে। জলের গ্লাসের জল সবটুকু ঠিক তেমনিভাবেই আছে, শুধু গ্লাসের গায়ে যে 2-1টা আরশোলা ঘুরছিল, আলো জ্বালতেই তারা সরসর করে পালিয়ে গেল। সুলোচনা সহজেই বুঝে নিল যে আজ ক্রোধের মাত্রাটা একটু বেশি হয়েছে এবং সেই কারণেই এর স্থায়িত্ব বোধহয় একটু বেশিক্ষণ হবে।
হ্যারিকেনটি হাতে নিয়ে সুলোচনা ঘরের বাইরে জানলার নিচে, যেখানে বিকালে কবিতার কাগজখানি পাকিয়ে ফেলে দিয়েছিল, খিড়কি খুলে সেইখানে এলো এবং রাশিকৃত আবর্জনার ভেতর থেকে কাগজখানিকে খুঁজে বের করে এনে টেবিলের ওপর রেখে তার উপর দোয়াত বসিয়ে দিল। রাত অনেক হয়ে গিয়েছিল, তবুও নন্দলাল বাড়ি ফিরল না। তখন সুলোচনা উঠে টেবিলের ওপরকার দু একখানি বই নিয়ে নাড়াচাড়া করল। তারপর সেগুলিকে ভালো করে ঝেড়ে ঝুড়ে গুছিয়ে রেখে দিল। কলম পেন্সিলগুলিকে নিয়ে কাপড় দিয়ে মুছে রাখল। ঘড়িতে ঠং ঠং করে 11টা বেজে গেল। তখন সুলোচনা হাই তুলতে তুলতে নন্দলালের বাঁধানো মোটা কবিতার খাতাখানি খুলে পড়তে লাগল। একে একে অনেকগুলি কবিতা পড়ল। তারপর খাতাখানি বন্ধ করে তা মাথায় ঠেকিয়ে যথাস্থানে রেখে দিয়ে আজকের সেই কবিতার কাগজখানি নিয়ে মনে মনে পড়ল। বসন্ত বায়ে লেগেছে যে গায়ে, ঘরে আর থাকা যায় কি? সুলোচনা খানিক ভেবে কলম নিয়ে তার নিচে লিখল, এমন সময়ে কোথা রসময় ঘুরে বেড়াও যেন চোর কি। ঠিক সেই সময় সদর দরজার দেওয়ার শব্দ পাওয়াতে সুলোচনা তাড়াতাড়ি উঠে আলোটা কমিয়ে দিয়ে শয্যায় এসে গভীর নিদ্রায় নিদ্রিত হয়ে পড়ল। অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে নন্দলালের বোধহয় খুবই পিপাসা পেয়েছিল। ঘরের মধ্যে প্রবেশ করে আগে এক গ্লাস জল গড়িয়ে পান করল এবং পরে জামা ও চাদরখানি আলনার উপর রেখে দিয়ে চেয়ারে এসে বসতেই নিদ্রিত সুলোচনা জাগ্রত হয়ে জিজ্ঞাসা করল, কি গো, এই এত রাত পর্যন্ত কোথায় ছিলে? অপরপক্ষ থেকে এর কোনো উত্তর এলো না। কি গো, কথা কইবে না নাকি? নন্দলাল নিরুত্তর। কোথা গিয়েছিলে বলবে না তাহলে? দেওয়ালের দিকে চেয়ে নন্দলাল বলল, কালীঘাট। মিছে কথা। কালীঘাট গিয়েছিলে, তা কপালে সিঁদুর, গলায় মালা কই? কালীঘাট গেলেই কি সিঁদুর মালা পড়তে হয় নাকি? দৃষ্টি দেয়ালের দিকেই। ও মা, তা হয় না। যেখানকার যা। আমরা সেবার যখন মেজমামার সঙ্গে বৃন্দাবন যাই, দুবেলা রজে গড়াগড়ি দিত, যেখানকার যা নিয়ম। আবার বৃন্দাবন থেকে যখন দিল্লি আগ্রা গেলুম, তখন সকলেই 24 ঘন্টা লুঙ্গি পরে থাকতুম আর 5 বার করে পশ্চিমমুখ হয়ে নমাজ পড়তুম। আমাকে হতশ্রদ্ধা করে ব্যঙ্গবিদ্রুপ করা, এর ব্যবস্থা আমি করে এসেছি। তোমার ভারী বার। এই মায়েরই না, তোমাকে আমি খুব শ্রদ্ধা করি। বিশ্বাস না হয় তাবা তুলসী আনো। তবে মেয়েটাকে নিয়ে বিকেলে একটু রাগ হয়ে গেছিল, তাই কবিতার কাগজখানাকে। আচ্ছা, তুমি একটুতে চটে যাও কেন বলো দেখি? ওই তো তোমার দোষ। সত্যি কথা বলবো, তোমায় রাগাতে আমার বেশ লাগে। তা লক্ষ্মীটি, কিছু মনে করো না। আমি তোমায় খুব ভক্তি করি। তুমি যে আমার দেবতা, পতি পরম গুরু। চির আয়ুষ্মতী ভব। নন্দলাল আর কথার জবাব দেবার আবশ্যকতা মনে করল না। আলো কমিয়ে দিয়ে শয্যার এক প্রান্তে শুয়ে পড়ল। সুলোচনা জিজ্ঞাসা করল, হ্যাঁ গা, খুব রাগ বুঝি? নন্দলাল একটু নড়ল মাত্র। সুলোচনা উঠে বসে তার পা দুটিকে কোলের ওপর তুলে নিয়ে টিপে দিতে দিতে বলল, অনেক ঘুরেছ বোধহয়, পা দুটো বড্ড ব্যথা করছে। দেখো দেখি, তোমার পা ব্যথা পর্যন্ত করলে আমি তা জানতে পারি। শয়ন করতে সুলোচনার অনেক রাত হয়ে গেল। পরদিন শয্যা ত্যাগ করে যখন উঠল, তখন অনেকখানি বেলা হয়ে গেছে। উঠে দেখল নন্দলাল ঘরে নেই। তারপর অনুসন্ধানের দ্বারা ক্রমে ক্রমে আবিষ্কার করে ফেলল যে আরও কতকগুলি জিনিস ঘরে নেই, যথা ইকমিক কুকার, স্টোভ, কবিতার বাঁধানো খাতাখানি, নন্দলালের সর্বদা ব্যবহার্য বিশেষ প্রয়োজনীয় জামা কাপড়গুলি, ফাউন্টেন পেন, শতরঞ্চি, কম্বল, ছোট মশারিটি, আয়না, চিরুনি, গামছা, জিপছোলা, মাঘের জোনাকি ও পৌষের হিল্লোল ইত্যাদি ইত্যাদি। নেইয়ের সঙ্গে সঙ্গে একটি নতুন দ্রব্য যা ছিল, তাও সুলোচনার নজরে পড়তে বেশি দেরি হলো না। তা একখানি খোলা চিঠি, টেবিলের ওপরে পেপার ওয়েট দিয়ে চাপা দেওয়া ছিল।
সুলোচনা তা হাতে নিয়ে পড়ল। আমি গেলাম, ফেরবার ইচ্ছেও নেই, আশাও নেই। আজ 5 বছর ধরে অনবরত জ্বালাতন হয়ে আসছি, আর জ্বালাতন হওয়ার শখ নেই। চিঠিখানা হাতে করে নিয়ে সুলোচনা বিছানার ওপরে বসে পড়ল। মনে মনে বলল, এই নিয়ে 5 বার হলো। নম্বরটা 52ও নয়, 72ও নয়, 27-2। 27-2 নম্বর টালিগঞ্জ রোডের ছোট্ট একতলা বাড়িটি নন্দলাল গতকাল এসে ভাড়া নিয়ে ব্যবস্থা বন্দোবস্ত করে গিয়েছিল। আজ সকালে 6টার সময় এসে ঘণ্টা 2-এর মধ্যেই তার অস্থায়ী গৃহস্থালী মোটামুটি একরকম সাজিয়ে গুছিয়ে ফেলল। তারপর ছোট্ট প্রাঙ্গণখানির মধ্যে বেড়াতে বেড়াতে মুক্ত পল্লীর অনেকটা শোভা উপভোগ করে মনে ভাবল, এই ভালো। এখানে শহরের গোলমালও ততটা নেই, সুলোচনার বিদ্রুপও নেই, খুকিটার ঘ্যানঘ্যানানিও নেই। মাস 2-3 এখানে কাটাতে পারলে কিছু বেশি রকম কবিতাও লেখা যাবে, সুলোচনাও একটু জব্দ হয়ে আসবে। দ্বিপ্রহরে আহার ও বিশ্রামান্তে নন্দলাল তরুণবাণীর জন্য কাগজ কলম নিয়ে সেই কবিতাটি লিখতে বসল। বসন্ত বায়ে লেগেছে যে গায়ে, ঘরে আর থাকা যায় কি? বাড়ি থেকে আছেন? সদর দরজা খুলে নন্দলাল বাইরে এসে দেখল একটি মোটাসোটা কালো রঙের লোক অসংখ্য তালিযুক্ত এবং বিবর্ণ চোগা চাপকান পরে দাঁড়িয়ে আছেন। নন্দলালকে দেখে তিনি প্রশ্ন করলেন, মশাইরি কি বাড়ি? আগে না, যাদের বাড়ি তাঁরা থাকেন ভবানীপুরে। লেখা রয়েছে কি না যে ভেতরে খোঁজ? হ্যাঁ, খালি যখন ছিল তখন তাদের লোক একজন এখানে থাকতো। কাল থেকে আমি ভাড়া নিয়েছি, সেই জন্যে। কাল থেকে আপনি? হ্যাঁ, কাল থেকে আমি ভাড়া নিয়েছি। তা হলেই তো উড়িয়ে গেল, মহা মুশকিল। আজকের মধ্যে যাই কোথা? মশাইয়ের কি করা হয়? এখন আছেন কোথায়? আরে মশাই, আছি এখন গিয়ে ওই আলিঘাটে। এই আলিপুর অজকোটে ওকালতি করি। তাই আরে না থাকলে বড় অসুবিধে। নোটিশের আর একটা দিন বাকি। একদিনের মধ্যে কোথায় বাড়ি আই বলুন তো? উঠে যাবার নোটিশ দিয়েছে বুঝি? বলেন কেন? আর অপরাধের মধ্যে কমাসের ওই ভাড়াটা দিতে পারিনি। ওই বৌজেন তো, ওই মক্কেল টক্কেল আজকাল তেমন তো নেই। মনে মনে নন্দলাল বলল, মক্কেল আর থাকবে কি করে? একেবারে বদ্ধ কালা না হলেও তোমার মক্কেল হবার উপায় নেই। তবে বলিহারি সেই জজকোটের জজ সাহেবকে, যিনি অসীম ধৈর্যের সঙ্গে তোমার সওয়াল জবাব শোনেন। প্রকাশ্যে বলল, তা কোর্টে বেরোননি আজ? উকিলবাবুটির চোখ উল্টে ঠিকরে পড়বার মতো হলো, গলা ফুলিয়ে দম বন্ধ হয়ে যাবার মতো হলো। নন্দলাল বলল, আচ্ছা আসুন তাহলে, একটু বিশেষ কাজে ব্যস্ত আছি, নমস্কার। নমস্কার। নন্দলালের চোখে মুখে অনেকটা থুতু ছিটে লেগেছিল। চৌবাচ্চার ধারে গিয়ে বেশ করে মুখ ধুয়ে পুনরায় কবিতাটি লিখতে বসল। বসন্ত বায়ে লেগেছে যে গায়ে, ঘরে আর থাকা যায় কি? বলি, কেডা আসেন ঘরে? মশাই, দুয়ার তো খোলাই দেহি, বাড়িতে কেডা আসেন? ভালো উৎপাত আরম্ভ হলো তো, বলে নন্দলাল সদর দরজার কাছে আসতেই দেখল একটি ভদ্রলোক দরজা ঠেলে একেবারে ভেতরে এসেই দাঁড়িয়েছেন। নন্দলাল জিজ্ঞাসা করল, তা কাকে খোঁজেন আপনি? লোকটির মুখের দিকে দেখলেই সর্বপ্রথমে নজর পড়ত তার বিশাল দাড়ি গোঁফের প্রতি। সেই দাড়ি গোঁফের মধ্যে থেকে বাজখাই আওয়াজে বের হলো, খোঁজ তো নিমু পাছে,
ভাড়াটা কত সেইটা চুপে চুপে অগ্রে কয়েন দেখি, বুঝাল আমার ভাগবত চন্দ্র পায়রা উঠবো কিনা। ভাগবত চন্দ্রটিকে? ভাগবত চন্দ্র আইচ বর্তমানে বালিয়াঘাটায় বাসা করিয়া আসেন, এই টালিগঞ্জে সাদের চাউলের আড়তে কাজ করেন। খৈলা কাটির মস্ত বড় ঘর, হগল ভোর ছেলের মধ্যে এমন কুলিনার দ্বিতীয় পাইবেন না। এই ভাগবত চন্দ্রের পীর পিতামহ ছিলেন মহারাজ কেষ্টচন্দ্রের একেবারে। তা আপনি তার জন্য বাড়ি খুঁজছেন? পাপের ভোগের কথা আর কন কেন, আজ গোটা 3টা দিন ধরিয়া ঘুরিয়া ঘুরিয়া কাবু হইয়া পড়ছি। বড়ই বন্ধুত্ব আমার লাগে, কি করি কন মহায়। কোথায় বালিয়াঘাটা আর কোথায় টালিগঞ্জ, প্রত্যেক দিন এতটা পথ আসা যাওয়া ভাগবত চন্দ্রের পক্ষে, বুঝলেন না। তা এটার ভাড়াটা কত কয়েন তো আমারে? আগে তাহার কথা শুনি, তারপর আপনাকে ঘর দেখমু। এ বাড়ি আর খালি নেই, কাল থেকে আমি ভাড়া নিয়ে নিয়েছি। আপনি ভাড়া নিয়েছেন? তবে তো বেশি করেছেন। আর দেখতেছি ভদ্রলোকের জন্যে আর বাড়ি জোগাড় করতে পারলাম না। দেখছি শ্রীমানের ইচ্ছাটাই পূর্ণ হয়। তো শ্রীমানটিকে কি তাঁর ইচ্ছে? হাই, শ্রীমানটি হইল আমাগর ভাগবত চন্দ্রের পোলা লটবর আইচ। তিনি কিছুতেই বালিয়াঘাটা ছাড়তে চান না। কেন? আরে বোঝেন না ব্যাপারটা, শ্রীমান ওই স্থানে একটি শ্রীমতী জোড়াইয়াছেন। বালিয়াঘাটা সাইডা গাইলে শ্রীমতীর কুঞ্জ তার দূর পইরা যায়। বলে তাঁর সেই গুম্ফ শ্বশ্রুর মধ্যস্থিত মুখখানি ব্যাদান করে হেসে উঠলেন। নন্দলাল মনে মনে ভাবল, যত আপদ কি তার কাছেই আসে। দিনটা তো আজ বাজে কাজেই কেটে গেল, বেলাও আর বড় বেশি নেই। রাত্রের জন্যে কুকারে যা হোক 2টি চাপিয়ে দেবার ব্যবস্থা করতে হবে। চায়েরও সময় হয়েছে, স্টোভ জ্বালিয়ে সে হাঙ্গামাও নেহাত মন্দ নয়। ক্ষুধারও কিছু উদ্রেক উপলব্ধি হচ্ছে, কিছু জলখাবারও আনার প্রয়োজন। কাজ অনেকই করবার রয়েছে, কিন্তু অকাজেই দিনটা আজ কেটে গেল। কবিতাটিতেও হাতই দেওয়া হলো না। প্রকাশ্যে বলল, তাহলে আসুন, আপনি একটু বিশেষ রকম ব্যস্ত আছি। বাড়ি আপনি ঢের পাবেন, দেখুন না চারিদিকে ঘুরে ফিরে। একটু অপেক্ষা করে নন্দলাল বলল, নমস্কার। দেখতেছি ভাগবত চন্দ্রের ভাগ্যটা। আচ্ছা যায়েন আপনি, নমস্কার। বলে তিনি চলে গেলেন। নন্দলাল ভেতরে এসে কপাটে খিল লাগাতে লাগাতেই শুনল কি একজন বিশেষ যেন ব্যস্ত হয়ে দরজায় ঘা দিয়ে ডাকছে, হ্যাঁ ভাবো, হ্যাঁ ভাবো। দরজায় একটি ছিদ্র ছিল, তা দিয়ে নন্দলাল দেখল একটি 1.5 লম্বা কাবুলিওয়ালা 6 হাত আন্দাজ লম্বা একটা লাঠি হাতে করে দণ্ডায়মান। নন্দলাল আর দরজা খুলল না, ভেতর থেকে বলল, ভাগো, ভাড়া নেই। হ্যাঁ হায় হায়, হ্যাঁ ভাবো, মট ভাগো, হা গাড়ি খেড়ায় ডেগা। নন্দলাল আর ভেতরে দাঁড়ালো না, বলতে বলতে চলে গেল, যাও যাও, ভাগো, ভাড়া নেই। হ্যাঁ হুট বদমাশ বলে মাটিতে তার 6 হাত লাঠি গাছটিকে একবার ঠুকে প্রস্থান করল। নন্দলালের মাথার ভেতর যেন গোলমাল হয়ে গিয়েছিল। বেহুশের মতো খানিকক্ষণ প্রাঙ্গণে পায়চারি করবার পর যখন তার হুঁশ হল, তখন দেখল তার সেই অপরিচিত ক্ষুদ্র গৃহখানির ওপর সন্ধ্যার আঁধার ধীরে ধীরে ঘনিয়ে আসছে। সে রাত্রে নন্দলালের সুনিদ্রা হল না। একে নতুন স্থান, তার উপর সমস্ত দিন ধরে রং বেরঙের লোক এসে তাকে জ্বালাতন করে গেছে। সুতরাং যখনই তার একটু তন্দ্রার মতো আসছে, তখনই স্বপ্ন দেখছে, হয় সেই জজকোটের উকিলবাবুটি জিজ্ঞাসা করছেন, মো 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 মুশায়েরি কি বাড়ি, নয়তো সেই ভাগবতচন্দ্রের বন্ধুটির বিশাল গুম্ফ শ্বশ্রুশোভিত বদনখানি তার চোখের সামনে এসে ভাসছে, অথবা সেই 5 হাত লম্বা কাবুলিটির 6 হাত লম্বা লাঠি গাছটি তার সামনে কেবলই বোঁ বোঁ করে ঘুরছে। সারা রাতের তন্দ্রা ও স্বপ্নের পর ভোরবেলায় নন্দলাল একটু নিদ্রিত হয়ে পড়েছিল। হঠাৎ সদরের দিকে কি একটা প্রচণ্ড শব্দে তার ঘুম ভেঙে গেল।
ধর্মর করে উঠে সদরের দিকে আসতেই চমকে দেখল দরজার খিলটি ভেঙে গেছে। কাঠের হুড়কোটি স্ক্রুশুদ্ধ চৌকাঠ থেকে উঠে এসে হাত দুতিন দূরে ছিটকে এসে পড়েছে। আর একটি কৌপিন পরিহিত ঝুঁটি বাঁধা উড়িষ্যাবাসী একটি পাতার তৈরি প্রকাণ্ড চুরুট মুখে গুঁজে তার দিকে চেয়ে চেয়ে ফিকফিক করে হাসছে। নন্দলালকে দেখে ঝুঁটি বাঁধা মূর্তিটি মুখ থেকে চুরুটটি হাতে নিয়ে বলল, বাড়ি ভরা নেব। নন্দলাল গর্জে উঠে বলল, তোর বেটাকে পুলিশে দেবো হারামজাদা। তোর কি দরকার ছিল উল্লোক কোথাকার যে খিল ভেঙে বাড়িতে ঢুকেছিস? শুয়োর পাজি গাধা। আরে বাপ্পা, এতে রাগ করিস কাই? মু শুনিলা গোটা বাড়িটা ভরা হইব পারা। সে কথাই তো মু পচারিতে আসছু। কেতে টঙ্কা ভরা সে ক? তোর মুন্ডু ভাড়া, শুয়োর কোথাকার। আবে নিকাল যাও স্টুপিড রাস্কেল হামবাগ বলে নন্দলাল তাকে সজোরে ধাক্কা দিল। উড়িয়াটি পড়তে পড়তে টাল সামলে দাঁড়িয়ে চুরুটটিতে একটি টান দিয়ে বলল, এতে খাবো চিকাই? আরে মত্তা আপনার খারাপ হেলা পারা। মোর বাকি দশ হলানি যে তম এতে রাগ করিছন্তি। তোর মাথা খাইছন্তি হারামজাদা বলে নন্দলাল আর এক ধাক্কায় তাকে চৌকাঠের বাইরে করে দিল। লোকটি রাস্তায় দাঁড়িয়ে বলতে লাগলো, ইয়ে ভারী বাবু হয়েছি পারা, ইয়ে সরা কিমতি লোক। নন্দলাল দরজাটি ভেজিয়ে দিয়ে গৃহমধ্যে ফিরে এলো এবং শয্যার উপর উঠে বসল। বসে বসে নন্দলাল ভাবতে লাগলো। ভেবে স্থির করল যত আপদের মূল ওই টু লেট লেখা টিনের সাইনবোর্ডখানা। ওখানাকে দেওয়াল থেকে না খুলে ফেলতে পারলে দুর্ভোগের আর শেষ হবে না। সুতরাং মুখ হাত ধুয়ে অন্য সব কাজ ফেলে রেখে নন্দলাল টুলেটের টিনখানির বিরুদ্ধে অভিযানের ব্যবস্থা করল। অনেকক্ষণ ধরে অনেক কষ্টে অনেক পরিশ্রমে অনেক উঁচুতে লাগানো সেই টুলেটের টিনখানি নন্দলাল খুলে ফেলে দিয়ে নিশ্চিন্ত মনে স্নানাহারের ব্যবস্থায় মনোযোগী হল। কোনো বিশেষ প্রয়োজনে আজ নন্দলালকে একবার বের হতে হবে, বৈষয়িক ব্যাপার। সুতরাং সকাল সকাল আহারাদি সেরে নিয়ে দরজায় তালা লাগিয়ে নন্দলাল বেরিয়ে পড়ল। সারাদিন ধরে নানা স্থানে প্রয়োজনীয় কাজকর্ম সেরে সন্ধ্যার সময় যখন লালদিঘির ধারে দাঁড়িয়ে নন্দলাল ট্রামের জন্য অপেক্ষা করছিল, সেই সময় পেছন থেকে একজন প্রৌঢ়বয়স্ক ভদ্রলোক এসে তার কাঁধের ওপর হাত দিল। নন্দলাল ফিরে চাইতেই তিনি বলে উঠলেন, কি হে, খবর সব ভালো তো? কেমন আছো বলো দেখি? বুঁদি কেমন আছে? বুঁদি অর্থাৎ সুলোচনা, ইনি নন্দলালের বড় শ্যালক, বর্ধমানের মুন্সেফ, বালিগঞ্জে নতুন বাড়ি কিনেছেন। নন্দলাল প্রথমটা একটু থতমত খেল, তারপর বলল, হ্যাঁ সব ভালো আছে দাদা। আপনি হঠাৎ যে? হঠাৎ কীরকম? কাল তো টেলিগ্রাম করেছি, পাওনি? হ্যাঁ তা তো পেয়েছি। বলি হঠাৎ আসবার কারণ কি তাই জিজ্ঞাসা করছি। নামলেন কখন? আরে এই তো 4টে ট্রেনে নেবে একবার দৈনিক বার্তা কাগজের আপিস হয়ে আসছি। 7 দিনের ছুটি নিয়ে এলুম। বড় মুশকিলে পড়েছি ভাই, ওই বালিগঞ্জের বাড়িখানা কিনে। ভূতের উৎপাতে কোনো ভাড়াটেই টিকতে পারছে না। যে আসে 2 দিন থেকেই পালিয়ে যায়। ভালো রোজা টোজা তোমার সন্ধানে আছে? থাক দেখি কালকে বিজ্ঞাপনটা বেরুলে কি হয়। দৈনিক বার্তায় একটা বিজ্ঞাপন দিয়ে এলুম। কোনো রোজা ফোজা কি তান্ত্রিক মন্ত্রতন্ত্র কি হোমজাগ করে যদি কিছু করতে পারে, ওই বিজ্ঞাপনে 200 টাকা বকশিসের কথা ছাপিয়ে দিলুম। যাক চলো এখন যাই। আপনি যান দাদা, আমি এই স্কটের বাড়ি থেকে সুলোচনার ওষুধটা নিয়েই যাচ্ছি। মুদির আবার ওষুধ কিসের? ওই সেই অম্বল। তাহলে আসুন আপনি, ওই শ্যামবাজারের গাড়ি আসছে। ট্রাম এলে নন্দলাল শ্যালককে গাড়িতে তুলে দিয়ে হাঁপ ছাড়ল। গতকাল সমস্ত দিন ধরে নানা কাজে ঘুরে নন্দলালের শরীরটা একটু খারাপ হয়েছিল। রাত্রে ঈষৎ জ্বরের মতো বোধ হচ্ছিল। সেই জন্য ইচ্ছে করেই অনেক বেলা অবধি শুয়ে রইল এবং আহারাদিও আজ আর করবে না স্থির করল। আহারাদির জোগাড় করবার কিছুই রইল না বটে, কিন্তু একটা জিনিস তার করবার ছিল।
ছুতোর ডাকিয়ে সদরের খিলটা এঁটে নেওয়া। কিন্তু এতই শরীর খারাপ বোধ হতে লাগলো যে আজ আর এ সকল কিছুই তার ভালো লাগলো না। অপরাহ্ন পর্যন্ত উপবাসী থেকে নন্দলাল শয্যায় শুয়েই রইল। হঠাৎ এই অবস্থায় মুক্ত জানলার ফাঁক দিয়ে খিড়কির দরজার দিকে তাকিয়েই শয্যার উপর সে ত্রস্তে উঠে বসল। খিড়কির বাইরে পায়খানা যাবার যে সরু পথটি আছে, কেউ ইচ্ছা করলে বাইরে থেকে সেখানে অনায়াসে আসতে পারে। খিড়কির দরজা তখনও খোলা ছিল। নন্দলাল দেখল কে একটি লোক রক্তবস্ত্র পরিহিত, কাঁধের ওপর রক্তবস্ত্রেরই উত্তরীয়, গলায় বড় বড় রুদ্রাক্ষের মালা, কপালে দীর্ঘ সিঁদুরের ফোঁটা, খিড়কির সেই পথটির ওপর দাঁড়িয়ে তার দিকে চেয়ে আছে। তাকে দেখতে পেয়েই নন্দলাল লাফ দিয়ে উঠে খিড়কির খোলা দরজার ধারে দাঁড়াল। এসে দেখল লোকটি তখন গলির পথ দিয়ে রাস্তায় পড়েছে এবং একটি পোড়ো বাগানের দিকে অগ্রসর হচ্ছে। নন্দলাল গলির পথে ফিরে এসে দেখল যেখান থেকে লোকটি দাঁড়িয়ে দেখছিল তারই হাত দুই দূরে এক স্থানের মাটি সদ্য খোঁড়া হয়ে আবার যেন চাপা দেওয়া হয়েছে। নন্দলাল একখণ্ড বাঁখারি নিয়ে সেখানকার মাটি উঠিয়ে দেখতে পেল যে তার মধ্যে একটি শামুকের খোলা পোঁতা রয়েছে এবং সেই শামুকটির মধ্যে কয়েক গাছি চুল, কয়েকটি নখ, খানিকটা সিঁদুর আর কতিপয় পদার্থ রয়েছে। নন্দলাল কিছুই বুঝে উঠতে পারল না। শামুকটিকে পায়খানার ধারে ছুঁড়ে ফেলে দিল এবং খিড়কির দরজায় খিল লাগিয়ে সারাদিনের উপবাসকাতর দেহ ও পরিশ্রান্ত মন নিয়ে আবার শয্যায় এসে শুয়ে পড়ল। শুয়ে শুয়ে নন্দলাল অনেক কথাই ভাবতে লাগল। ভাবল আজ 3 দিন বাড়ি থেকে রাগ করে চলে এসেছে, এসে তাকে কি নাকালি না হতে হচ্ছে। বাড়ি থেকে চলে আসাটা ভালো হয়নি। সুলোচনার কাছে দাদা কাল নিশ্চয়ই সব শুনেছেন। ছি ছি, তিনিই বা কি মনে করছেন? তিনি থাকতে আর বাড়ি ফেরা হবে না। 7 দিনের তাঁর ছুটি। হঠাৎ তার চিন্তায় বাধা পড়ল। কোথা থেকে কতগুলি সর্ষে তার বুকে, মুখে, মাথায় এবং শয্যার চারিদিকে এসে পড়ল। নন্দলাল চমকে উঠে বসতেই দেখল যে একজন লোক মাথায় একখানি গামছা জড়িয়ে জানলার ধারে দাঁড়িয়ে একদৃষ্টে তার দিকে দেখছে। ত্রস্তে নন্দলাল উঠে বসে জিজ্ঞাসা করল, এই কে তুই? লোকটি নন্দলালের মুখের দিকে সেইরূপ স্থিরভাবে একদৃষ্টে চেয়ে থেকে বলল, তুই কে? আমি কে? হ্যাঁ, তুই কে? কোথা থেকে এখানে এসেছিস? যাবি কিনা বল। তখন মহাক্রুদ্ধ হয়ে উচ্চ কণ্ঠে নন্দলাল বলল, আভি নিকাল যাও, ড্যাম ব্লাডি। এই যে নিকাল যাওয়াচ্ছি, কে যায় এই দেখ। আমি গোষ্ঠ বাগদির নাতি, শিবু বাগদির ছেলে। তোর মতো আমি ঢের দেখেছি। এখন যাবি কি না ভালো মানুষের মতো বল দেখি, আগে কোথায় ছিলি? বলে লোকটি পায়খানার পেছনে একটি প্রকাণ্ড নিম গাছের দিকে গেল। নন্দলাল ক্ষিপ্তের মতো হলো। একে দেহ মন অসুস্থ, সারাদিন অভুক্ত, তার উপর এসব কি ব্যাপার? নন্দলাল শয্যা থেকে উঠে এসে চৌকাঠের ওপর দাঁড়িয়ে কাছা গুঁজতে গুঁজতে ভীষণ চিৎকার করে বলল, বেটা, বদমাস, রাস্কেল, ব্রুট, এক্ষুনি। ইত্যবসরের লোকটি একখানি পোড়া হলুদ নিয়ে চুপি চুপি কি বলতে বলতে তাতে ফুঁ দিল এবং সেখানি নন্দলালের গায়ে ছুঁড়ে দিয়ে বলল, হাই, তোকে আমি কিছু করব না যদি ভালো ভালো যাস। যাবি কিনা বল, কি নিয়ে যাবি? নন্দলাল আর সহ্য করতে পারল না। মুখ দিয়ে কথাও তার আর বের হলো না। তাড়াতাড়ি তার মোটা লাঠি গাছটি শক্ত করে ধরে লোকটির দিকে ধাবিত হলো। গোষ্ঠবাগদির নাতি, শিবু বাগদির ছেলে ব্যাপার তখন তত সুবিধে নয় দেখে নিমেষে অন্তর্হিত হয়ে গেল। নন্দলাল সদর পর্যন্ত এসে দেখল লোকটা সামনের সেই বাগানের মধ্যেই প্রবেশ করল। সন্ধ্যা হয়েছে। নিকটস্থ টিপু সুলতানের বংশধরদিগের নির্মিত সুবৃহৎ মসজিদ থেকে সান্ধ্য নামাজের গম্ভীর ডাক বাতাসে ভেসে আসছে। কিছু দূরে বেঙ্গল পুলিশের ফাঁড়ি ঢং ঢং করে 6টা বেজে গেল। সেই পোড়ো বাগানখানির মধ্যে ঘাসের উপর বসে 3টি লোক কিসের একটা পরামর্শ করছিল। একটি সেই রক্তাম্বর পরিহিত অবধূত, আরেকটি সেই গোষ্ঠবাগদির নাতি, শিবু বাগদির ছেলে, আর তৃতীয়টি একটি মুসলমান।
মুসলমানটি বলল, আমি হাজার ভূতকে জব্দ করেছি, দেখলেই আমি কোন ভূত বলে দিতে পারি। এ নিশ্চয়ই মামদো। অবধূত বলল, আমি যতদূর গণনা দ্বারা দেখলাম ভূত টুত কিছু নয়, বাড়িটার উপর দুষ্ট গ্রহপাত দোষ হয়েছে। আমিও তাই মহানির্মুখ মন্ত্র বলে একটা ক্রিয়া করে এলুম। এর ফলে গোষ্ঠ বাগদির নাতি শিবু বাগদির ছেলে বাধা দিয়ে তার মধ্যেই বলে উঠল, ভূত নিশ্চয়ই, তার আর কোনো সন্দেহ নেই, তবে মামদো কিছুতেই নয়, খ্রিশ্চেন, নইলে ইঞ্জিরিতে গালাগাল দিয়ে ওঠে। এক কাজ করা যাক, এসো ওকে গিয়ে এক্ষুনি বেঁধে ফেলা যাক। ও যখন সূক্ষ্ম শরীর ছেড়ে স্থূল শরীর ধারণ করেছে, তখন ওকে বেঁধে ফেলাই সুবিধে। তারপর নিয়ে যাই চলো শ্যামবাজারে সেই বাবুর কাছে, টাকা 200 না হয় 3 জনেই ভাগ করে নেব। কি বলো ঠাকুরমশাই আপনি? অবধূত ঠাকুর বললেন, হ্যাঁ, এ নেহাত মন্দ যুক্তি নয়। তোমার কি মত জালু সাহেব? জালু সাহেবেরও এতে অমত হলো না, বলল, ঠিকানাটা মনে আছে তো? খবরের কাগজখানা তো আমারই পকেটে রয়েছে। বলে পকেট থেকে একখানা সংবাদপত্র বের করল। তারপর তারা একগাছা মোটা দড়ি কিনে আনলো ও একটি ট্যাক্সি ভাড়া করে নন্দলালের বাড়ির সামনে রেখে অতি সন্তর্পণে বাড়ির মধ্যে প্রবেশ করল। দাদা, আজও তো কই এলেন না? আরে কদিন আর থাকবে, এসে পড়ে একদিন। তুই ভাবছিস কেন বুদি? এ তো আর নতুন কিছু নয়। হ্যাঁ রে, আমি বেরিয়ে গেলে কেউ আর আমাকে ডাকতে ডাকতে, বাবুমশাই, বাবুমশাই, বাইরে থেকে কারা ডাকতে আরম্ভ করল। নিবারণ দালানে এসে সাড়া দিলেন, কে হে? একবার শিগগির বাইরে আসুন বাবু। নিবারণ কিছু বুঝতে না পেরে তাড়াতাড়ি বাইরে এসে দেখলেন 3টি লোক তার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। সামনে রাস্তায় একখানি ট্যাক্সি। জিজ্ঞাসা করলেন, কোত্থেকে আসছো বাপু? আগে আসছি আপনারই বাড়ি থেকে, ওই 27/2 নম্বর টালিগঞ্জ, একেবারে মালশুদ্ধ হাজির কর্তা। 27/2 নম্বর টালিগঞ্জ নয়, বালিগঞ্জ। তা মালশুদ্ধ কি বলছো বুঝলুম না? বালিগঞ্জ কি বলছেন বাবু? এই তো আমাদের কাছে কাগজ একখানা আছে। এই ট্যাক্সিতে দেখুন আপনার আসামি একেবারে গ্রেপ্তার। সূক্ষ্ম দেহ ছেড়ে স্থূল হয়ে বসেছিলেন, তাই তো বাঁধবারও সুবিধে হলো। যাক, আর আপনার ভাবনা নেই। এখন আমাদের বকশিসের টাকাটা। নিবারণবাবু ট্যাক্সির কাছে গিয়ে ভেতরে চেয়ে ভূত দেখার মতো আঁতকে উঠলেন। এ কি নন্দ? জালু সাহেব বলল, বাবু মশাই চেনা ভূত নাকি? শিগগির খোল, শিগগির খোল বলে নিবারণবাবু ট্যাক্সির মধ্যে প্রবেশ করবার চেষ্টা করতেই অবধূত তাকে বাধা দিয়ে বলল, দাঁড়ান দাঁড়ান, কাছে যাবেন না, আমাদের সব দেহ বন্ধ করা আছে, আমরা খুলে দিচ্ছি, আপনি ছোবেন না, পেয়ে বসতে পারে। তখনই দড়ি দড়া সব খুলে ফেলা হলো। নিবারণবাবু নন্দলালের হাত ধরে বাড়ির মধ্যে এনে জিজ্ঞাসা করলেন, এসব কি ব্যাপার নন্দ? ঝড়ের দিনে দরিয়ায় তুফানের সঙ্গে যুদ্ধ করে কর্ণধার যেমন নৌকো তীরে আনবার পর হাঁপ ছেড়ে নিশ্চিন্ত হয়, এই কদিন পরে নন্দলালও তেমনি নিশ্চিন্ত হয়ে শয়নঘরের মেঝে মাদুর পেতে দক্ষিণের খোলা জানলার ধারে বসে আবার ফাল্গুনের জোনাকির জন্য তার সেই বসন্ত বোধন লিখতে আরম্ভ করল। বসন্ত বায়ে লেগেছে যে গায়ে, ঘরে আর থাকা যায় কি? হোকো মা গো, গেলুম গো। ঘরে ঢুকতে গিয়ে সুলোচনা চিৎকার করে চৌকাঠের উপর বসে পড়ল। কি গো, ব্যাপার কি সুলোচনা? ও তুমি, আমার বর, কবি বর। বাঁচলুম। এখনো আমার বুকটা কাঁপছে। আমি যেন দেখলুম মাদুরের ওপর বসে কাগজ কলম নিয়ে একটা প্রকাণ্ড বিকটাকার সুলোচনা আবার? নিশ্চয়ই, এটা যে আমার স্বভাব।